ভারতের উজ্জয়ন শহরে একটা মরুভূমি এলাকা মালোয়ার জনশূন্য প্রান্তরে বালির মাঝখানে মাটির তৈরি একটা বাড়িতে ৭০ বছরের একটা সাধু একা থাকত। আজও সাধু ঘুমাচ্ছিল। গভীর রাত, চারদিকে একেবারে নিস্তব্ধ। হঠাৎ দরজায় টোকা পড়ল। সাধুর ঘুম ভেঙে গেল। সে নিজে নিজে ভাবল, এই মাঝরাতে আমার বাড়িতে আবার কে হতে পারে? এই জনশূন্য জায়গা তো আজ পর্যন্ত কেউ আসেনি। কিন্তু তখনই দরজায় আরো জোরে টোকা পড়তে লাগলো। সাধু বিছানা ছেড়ে উঠল, আর দরজা খুলতেই বাইরের দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। বাইরে দুই সুন্দরী যুবতী মেয়ে সোনালী আর প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে। তাদের দেখে সাধুর মনে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব হলো। সে শুধু তাদের দিকে তাকিয়েই থাকলো, চোখ সরাতে পারছিল না। সে জিজ্ঞেস করলো, আপনারা কারা? আর এই মাঝরাতে এই নির্জন জায়গায় কি করছেন? মেয়েরা উত্তর দিল, আমরা পথ হারিয়ে ফেলেছি। আমরা বিশাখা যাচ্ছিলাম, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি। আমাদের আপনার বাড়িতে এক রাত থাকতে দিন, ভোর হলেই আমরা চলে যাব। মেয়েদের দেখে সাধু যেন মুগ্ধ হয়ে গিয়েছিল। সে বলল, ভেতরে আসুন। মেয়েরা ঘরের ভেতরে ঢুকলো। সাধু তাদের ঘরের একটা কোণ দেখিয়ে বলল, এখানে ঘুমিয়ে পড়ুন। দুজন সেখানে শুয়ে পড়ল আর ঘুমিয়ে গেল। রাত যখন শেষ হতে চলেছে, সোনালী অনুভব করলো যে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। সে চোখ হালকা করে তুলতেই দেখলো সাধু তাকে অদ্ভুত চোখে দেখছে। সোনালী চমকে উঠে বসলো এবং বলল, কি হয়েছে? আপনি এখানে কি করছেন? সাধু বলল, কিছু না, তোমার হয়তো ঠান্ডা লাগছিল, তাই চাদর দিতে এসেছিলাম। সোনালী চাদরটা নিল এবং রেগে সেটা গায়ে দিয়ে আবার শুয়ে পড়ল। কিন্তু সাধু সেখানেই দাঁড়িয়ে থাকলো এবং দুজনকেই অদ্ভুত আকর্ষণের চোখে দেখতে থাকলো। ভোর হলো। সোনালী আর প্রিয়াঙ্কা ধন্যবাদ জানিয়ে চলে যেতে লাগলো। তখন সাধু বলল, কোথায় যাচ্ছ তোমরা? তোমরা যুবতী মেয়ে, আর বিশাখা এখান থেকে অনেক দূরে। আজকে রাতটা থেকে যাও, আমি তোমাদের যাওয়ার একটা ব্যবস্থা করে দেব। মেয়েরা বলল, না, আমাদের যেতেই হবে। তখন সাধু তাদের কাছে এলো, সোনালীর হাত ধরে বলল, প্লিজ আর একটা রাত থেকে যাও। সোনালী রেগে হাত ছাড়িয়ে নিয়ে বলল, মানে? সাধু আবারও বলল, আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করে দেব। সে তখনও তাদের দিকে অদ্ভুত চোখে দেখছিল, যেন তার মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে। মেয়েরা তার কথায় বিশ্বাস করলো এবং আরও এক রাত থাকার জন্য রাজি হয়ে গেল। সারাদিন সাধু তাদের সাথে নরম আর ভালোবাসায় কথা বলতে থাকলো, আর তাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে তাদের কাছে আসতে চায়। রাত হলো। মেয়েরা নিজেদের কোনায় বিছানায় শুয়ে পড়লো। সাধুও নিজের বিছানায় শুয়ে পড়লো। রাতের শেষ প্রহরে যখন চারদিকে নিস্তব্ধ, সাধু চুপি চুপি উঠল আর ধীরে ধীরে মেয়েদের দিকে এগিয়ে গেল। সে অনেকক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকলো। তারপর সে প্রিয়াঙ্কার কাছে গিয়ে বসলো, যে খুব সুন্দরী ছিল। সে খুব নরমভাবে তার কপালে হাত বুলিয়ে দিতে শুরু করলো। হঠাৎ প্রিয়াঙ্কার চোখ খুলে গেল আর সে চমকে উঠে বসলো। কি হয়েছে? আপনি এখানে কি করছেন? সে রাগে জিজ্ঞেস করলো। সাধু তার চোখের দিকে তাকিয়ে থাকলো, যেন কোনো স্বপ্নের মধ্যে আছে, আর বলল, আমি বালিশ দিতে এসেছিলাম। তোমার তো কোনো বালিশ নেই, তোমার ঘাড়ে ব্যথা হবে। প্রিয়াঙ্কা বালিশটা নিল, বিরক্তির সাথে মুখ ঘুরিয়ে বলল, যান এখান থেকে। সাধু নিজের বিছানায় ফিরে গেল। রাতে সে নিজে নিজে কথা বলতে লাগলো, সকালে এই মেয়েরা চলে যাবে। আজ আমার শেষ সুযোগ ছিল, কিন্তু সেটাও হাতছাড়া হয়ে গেল। তারপর সে নিজেকে বলল, না, আমি তাদের এভাবে যেতে দেব না। কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এইসব ভাবতে ভাবতে সাধু অবশেষে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে সাধু ওই মেয়েদেরকে বলল, তোমাদেরকে আর এক রাত থাকতে হবে। মেয়েরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? সাধু নরম স্বরে বলল, এখনো তোমাদের যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি। আশা করি কাল একটা কাফেলা এখান দিয়ে বিশাখার দিকে যাবে। মেয়েরা যখন কাফেলা কথা শুনল, তখন তাদের কিছুটা স্বস্তি হলো। তারা একে অপর দিকে তাকিয়ে বলল, চলো কাল কাফেলার সাথেই চলে যাব, আজকে রাতটা থেকে যাই। এই কথা শুনে সাধু মনে মনে খুব খুশি হলো। সে ভাবলো, আরো একটা রাত পাওয়া গেল। সারাদিন সে দূর থেকে বসে বসে তাদের দেখছিল। তার চোখে এখন আরো গভীর কুৎসিত কিছু ছিল। রাত নামলো। মেয়েরা নিজের বিছানায় শুয়ে পড়লো। সাধু নিজের বিছানায় শুয়ে পড়লো, কিন্তু তার মন অস্থির ছিল। সে শুয়ে থাকলো, তার চোখ ছাদের দিকে না তাকিয়ে কোনায় ঘুমিয়ে থাকা মেয়েদের দিকে তাকিয়েছিল। তার নিঃশ্বাস দ্রুত ছিল, আর মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। ধীরে ধীরে সে বিছানা থেকে উঠলো, চুপি চুপি তাদের কাছে গেল এবং তাদের উপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। প্রথমে সে সোনালীর কাছে বসলো আর তার চুল আলতো করে ছুঁয়ে দিতে লাগলো। হঠাৎ সোনালী একটু নড়ে উঠলো। সাধুর মনে হলো সে হয়তো জেগে যাবে। ভয়ে সে উঠে প্রিয়াঙ্কার কাছে চলে গেল। এবার সে প্রিয়াঙ্কার হাত নিজের হাতে তুলে নিল আর তার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। তার চোখে এখন শুধু আকুলতা নয়, কোনো পুরনো তৃষ্ণা জেগে উঠেছিল। হঠাৎ প্রিয়াঙ্কার চোখ খুলে গেল আর সে চিৎকার করে উঠল। সাধু তাড়াতাড়ি তার মুখে হাত চাপা দিল যাতে আওয়াজ বাইরে না যায়। তারপর সে ঘাবড়ে গিয়ে নিজের বিছানায় ফিরে শুয়ে পড়ল। এমনভাবে শুলো যেন কিছুই হয়নি। প্রিয়াঙ্কা সারা রাত ভাবতে থাকলো, এই সাধু আমার কাছে কেন এসেছিল, কি করার চেষ্টা করছিল, এর উদ্দেশ্য ঠিক মনে হচ্ছে না। ভয়ে সে কাঁপতে থাকলো আর ভাবতে ভাবতে অবশেষে ঘুমিয়ে গেল। সকাল হলো। সোনালী আর প্রিয়াঙ্কা উঠে সাধুর কাছে এলো। তারা বলল, কাফেলা চলে এসেছে, এবার আমাদের যাওয়ার অনুমতি দিন। সাধু কিছু সময় তাদের চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, কাফেলা
তো এখনো আসেনি। মেয়েরা চমকে গেল, কিন্তু আপনি তো বলেছিলেন যে কাফেলা আজ আসবে। সাধু ক্লান্ত স্বরে বলল, হ্যাঁ আসার কথা ছিল, হয়তো সন্ধ্যা নাগাদ আসবে। মেয়েরা একে অপরের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছি। সাধু শুধু মাথা নাড়িয়ে কিছু বলল না। সে বাড়ির উঠানে বসেছিল আর দূর থেকে মেয়েদেরকে অদ্ভুত চোখে দেখছিল। সোনালী প্রিয়াঙ্কাকে বলল, এর চাহনি আমার ভালো লাগছে না। প্রিয়াঙ্কা মাথা নাড়ল, হ্যাঁ তুই ঠিকই বলছিস, আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত। আমরা যুবতী মেয়ে, আর এর মনে না জানি কি চলছে। সোনালী বলল, হ্যাঁ এই লোকটা রাতে আমার কাছে এসেছিল আর আমাকে স্পর্শ করার চেষ্টা করছিল। প্রিয়াঙ্কা বলল, আমার সাথে ওই একই কাজ করেছে। আজ আমাদের কোনো অবস্থাতে রাতে এখানে থাকা চলবে না। সন্ধ্যা হোক বা না হোক, আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে। সাধু তখনও দূর থেকে তাদের দিকে তাকিয়েছিল, যেন কোনো শিকারী তার শিকারের উপরে নজর রাখছে। সন্ধ্যা হলো। মীরা তার কাছে আসার আগেই সাধু নিজেই তাদের কাছে চলে এলো। সে বলল, দেখো আমার মনে হয় কাফেলা এখন সকাল নাগাদ আসবে। তাদের অনেক মালপত্র থাকে, তাই ধীরে ধীরে চলে। আজকের রাতটা থেকে যাও। মীরা আবার বিরক্ত হয়ে গেল। সোনালী রেগে বলল, আমরা আর থাকতে পারবো না। কাফেলা আসুক বা না আসুক, আমরা এখনই এখান থেকে চলে যাচ্ছি। আমাদের আটকানোর চেষ্টা করবেন না। সাধু আরও কাছে এলো আর বলল, কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে। তোমরা যুবতী মেয়ে, এই মরুভূমিতে রাতে কোথায় যাবে? এখন তো বন্য পশু ঘুরে বেড়ায়, যদি কোনো ক্ষতি হয়। তার কথায় দুশ্চিন্তা কম, চালাকি বেশি মনে হচ্ছে। মেয়ে দুজন নিশ্চিত হলো যে এটা তার নতুন কোনো চাল, কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, আমাদের কাছে আর কোনো উপায় নেই, মাত্র তো এক রাতের ব্যাপার থেকেই যাই। তারা সাধুকে কঠোর স্বরে বলল, ঠিক আছে, কিন্তু এটা শেষ রাত। কাল সকালে কাফেলা আসুক বা না আসুক, আমরা চলে যাব। সাধু হেসে বলল, ঠিক আছে, কিন্তু তার হাসিতে অন্য কিছু লুকানো ছিল। রাত নামলো। মেয়ে দুজন, যারা এখন সাধুর প্রতিটি কার্যকলাপের উপর নজর রাখছিল, এক কোণে শুয়ে রইল, কিন্তু তাদের চোখ খোলা ছিল। তারা ভয় আর সন্দেহ ডুবেছিল। নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল। সোনালী বলল, আশা করি আজকের রাতটা তাড়াতাড়ি কেটে যাবে। প্রিয়াঙ্কা জবাব দিল, হ্যাঁ, শুধু চোখ বন্ধ করে শুয়ে থাকো, যেন আমরা ঘুমিয়ে পড়েছি। সাধু তার বিছানায় শুয়েছিল, কিন্তু তার এক চোখ খোলা ছিল। সে বারবার মেয়ে দুজনের দিকে তাকিয়েছিল, যেন দেখতে চাইছে তারা আসলেই ঘুমিয়েছে কিনা। যখন তার মনে হলো যে মেয়েরা আর নড়ছে না, তখন সে চোখ বন্ধ করলো, কিন্তু তার মনে তখনও অস্থিরতা ছিল। কিছুক্ষণ পর যখন সে নিশ্চিত হলো যে মেয়েরা ঘুমিয়ে পড়ছে, সে ধীরে ধীরে উঠে তাদের দিকে এগিয়ে গেল। অনেকক্ষণ সে চুপচাপ তাদের পাশে দাঁড়িয়ে রইল, যেন তাদের মনের কথা বোঝার চেষ্টা করছে। এরপর সে সোনালীর পায়ের কাছে বসে পড়ল এবং ধীরে ধীরে তার পা টিপে দিতে লাগলো। ঠিক তখনই সোনালীর চোখ সামান্য খুলে গেল। সাধু টের পেয়ে সঙ্গে সঙ্গে সরে গেল। এবার সে প্রিয়াঙ্কার কাছে গেল এবং তার কপাল টিপে দিতে লাগলো। হঠাৎ প্রিয়াঙ্কার চোখ খুলে গেল। সে ঘাবড়ে গিয়ে পাশে গিয়ে শুয়ে পড়লো এবং মুখ নিচু করে রাখলো। সে কিছু বলল না, কিন্তু তার আচরণে বোঝা গেল সে জেগে উঠেছে। সাধু চুপচাপ উঠে নিজের বিছানায় ফিরে গেল। তার হৃদস্পন্দন দ্রুত ছিল, কিন্তু মুখে কোনো অনুশোচনা ছিল না। শেষ সুযোগ। সকাল হলো। সোনালী আর প্রিয়াঙ্কা উঠে সরাসরি সাধুর কাছে গেল। তারা রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করলো, হ্যাঁ, তোমার কাফেলা কি এসেছে নাকি এখন নতুন কোনো অজুহাত দেবে? সাধু কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, কাফেলা তো আসেনি। মেয়ে দুজন এখন বিরক্ত হয়ে গেছে। আমরা তো আগেই জানতাম যে কোনো কাফেলা আসবে না। তুমি অন্য কোনো মতলবে আমাদের এখানে আটকে রেখেছো। আমরা সব বুঝে গেছি। এখন আমরা এক মুহূর্ত এখানে থাকবো না। সোনালী প্রিয়াঙ্কার হাত ধরে বলল, চলো এখান থেকে যাই। যেমনই তারা কুড়ে ঘর থেকে বের হতে যাচ্ছিল, সাধু হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো এবং পথ আটকে বলল, তোমরা এখান থেকে যেতে পারবে না। মেয়েরা বলল, পথ ছাড়ো, না হলে আমরা জোরে চিৎকার করব। সাধু আস্তে করে বলল, এখানে তোমাদের চিৎকার শোনার মতো কেউ নেই। তুমি কি চাও? কেন আমাদের আটকাচ্ছ? তুমি আমাদের বাবার বয়সের, তোমার কি কোনো লজ্জা নেই? সোনালী বলল। সাধু গম্ভীর গলায় বলল, তোমরা যা দেখছো তা ঠিক নয়। তোমরা যাকে খুঁজতে বিশাখা যাচ্ছ, কে জানে সে হয়তো এখানেই আছে। মেয়েরা রেগে বলল, আমাদের এখানে এক মুহূর্ত থাকতে ভালো লাগছে না। তুমি কিভাবে জানলে যে আমরা বিশাখায় কাউকে খুঁজতে যাচ্ছি? সাধু বলল, এই কথাটা আমি এখন বলতে পারবো না, কিন্তু যদি তোমরা আজকের রাতটা এখানেই থাকো তাহলে তোমাদের জন্যই ভালো হবে। মেয়েরা চমকে গেল আর ভাবতে লাগলো, এই বুড়ো লোকটার কাছে কি হয়েছে, কেন সে বারবার আমাদের আটকাচ্ছে। সাধু বলল, আমি তো বললাম শুধু আর একটা রাত থাকো, কাল সকালে তোমাদের সব প্রশ্নের জবাব পেয়ে যাবে, আর হয়তো তোমাদের বিশাখার যাওয়ার দরকারও পড়বে না। মেয়েরা এখন বিভ্রান্ত। তারা একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে লাগলো। এই লোকটা কিভাবে জানে যে আমরা কাউকে খুঁজছি? আমাদের কোনো সমস্যা আছে কি? তাদের মনে হাজারো প্রশ্ন, কিন্তু এখন তাদের সাধুর উপর একদম ভরসা ছিল না। তারা সাধুকে ধাক্কা দিয়ে কুড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সাধু তাদের পেছনে দৌড়ালো এবং চিৎকার করে বলল, দাঁড়াও, যদি তোমরা চলে যাও তাহলে সব শেষ হয়ে যাবে। অনেক দূর যাওয়ার পর মেয়েরা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল। তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু মনে ভয় আর অস্থিরতা ছিল। হঠাৎ সাধু হাঁপাতে হাঁপাতে তাদের কাছে এলো। তার শ্বাস দ্রুত চলছিল, কিন্তু তার বলার ভঙ্গি সেই রহস্যময় ছিল। শেষবারের মতো বলছি, আজকের রাত যেও না। যদি আজকের রাত আমার সাথে ওই ঘরে থাকো তাহলে হয়তো তোমাদের বিশাখাত যাওয়ার দরকারই পড়বে না। মেয়েরা ক্লান্ত কিন্তু কঠোর স্বরে জিজ্ঞাসা করলো, যদি কোনো কথা থাকে তাহলে সরাসরি বলছো না কেন? সাধু গম্ভীর শ্বাস নিয়ে বলল, সেই কথা আমি এখন বলতে পারি না। যদি এখন বলি তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। তবে আমি এটুকু বলতে পারি যে তোমরা দুজন তোমাদের স্বামী
স্বামীকে খুঁজতে বেরিয়েছো। এই কথা শুনে মেয়েরা স্তব্ধ হয়ে গেল, তাদের নিঃশ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল। হ্যাঁ, আমরা আমাদের স্বামীকে খুঁজছি, সে অনেক দিন ধরে নিখোঁজ, আমরা অনেক জায়গায় খুঁজেছি, এখন বিশাখা যাচ্ছি। কিন্তু তুমি এসব কিভাবে জানলে? সোনালী চমকে গিয়ে জিজ্ঞাসা করলো। সাধু গম্ভীরভাবে জবাব দিল, আমি সব জানি, কিন্তু তোমাদের আমার সাথে একটা রাত কাটাতে হবে, তবেই আমি তোমাদের সব প্রশ্নের জবাব দিতে পারবো। মেয়েরা এই অদ্ভুত শর্ত শুনে ঘাবড়ে গেল, তারা একে অপরের দিকে তাকালো। ভয়, সন্দেহ আর বিভ্রান্তি তাদের চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা কি আবার কোনো নতুন চাল? এই রাতে আমাদের সাথে কি করতে চায়? তারা ভাবতে লাগলো। সাধু সেখানে গম্ভীর আর স্থির হয়ে দাঁড়িয়ে তাদেরকে তাকিয়েছিল। কিছুক্ষণ ভাবার পর সোনালী বলল, ঠিক আছে চলো, আর এক রাত থাকি। প্রিয়াঙ্কাও সায় দিল, হ্যাঁ, কিন্তু এটা শেষ রাত হবে, এরপর যদি কোনো কিছু হয় আমরা আর কিছুই শুনবো না। সাধুর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল, তার চোখে একটা ঝলক ছিল, যেন কোনো গন্তব্যর কাছাকাছি চলে এসেছে। ঠিক আছে, সে বলল। মেয়েরা সাধু আবার ঘরের দিকে ফিরে চলল। মেয়েরা সামনে সামনে যাচ্ছিল আর সাধু পেছনে। তার হাঁটার মধ্যে এখন আর কোনো তাড়াহুড়া ছিল না, বরং স্থিরতা ছিল, কিন্তু তার চোখে সেই পুরনো অস্থিরতা ছিল। সে ভাবছিল, আজকের রাত কত কষ্ট করে এসেছে, এই রাতকে আমি এমনি এমনি চলে যেতে দেব না। রাত হলো। মেয়েরা, যারা এখন খুব সতর্ক ছিল, নিজেদের বিছানায় শুয়ে রইল, কিন্তু তাদের চোখ খোলা ছিল। তারা জেগেছিল, ফিসফিস করে কথা বলছিল এবং প্রতিটি শব্দে সতর্ক হয়ে উঠছিল। সাধু তার বিছানা থেকে তাদের দিকে তাকিয়েছিল। রাতের শেষ ভাগে যখন সে ভাবল যে এখন তাদের ঘুমের প্রভাব পড়েছে, সে ধীরে ধীরে উঠল এবং সোনালীর পাশে গিয়ে বসল। সে তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখতে লাগলো, তারপর তার হাত নিজের বুকে রাখলো। সোনালী এক ঝটকায় হাত ছড়িয়ে নিল এবং রাগে মুখ ঘুরিয়ে নিল। সাধু এবার প্রিয়াঙ্কার কাছে গেল, তার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, এরপর তার কপালে আলতো করে একটা চুমু দিল। প্রিয়াঙ্কা চমকে গিয়ে নড়েচড়ে বসলো এবং রাগে মুখ নিচু করে ফেললো। সাধু চুপচাপ নিজের বিছানায় ফিরে গেল। সকালের প্রথম আলো কুড়ে ঘরের মাটির দেয়াল দিয়ে ভেতরে এলো। সোনালী আর প্রিয়াঙ্কা জেগেছিল, তাদের মুখে ঘুম নয়, বরং অস্থিরতা আর ভয়ের স্পষ্ট ছাপ ছিল। এবার তারা কিছু না বলে, সাধুকে কিছু না জিজ্ঞাসা করেই সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। যেমনই তারা কুড়ে ঘর থেকে বের হতে যাচ্ছিল, তাদের চোখ এক কোণে বসে থাকা একজন লোকের উপর পড়ল। সেখানে একজন যুবক বসেছিল, সুন্দর উজ্জ্বল মুখ, সাদা পোশাক পরা, কিন্তু তার মুখটা অন্যদিকে ঘোরানো ছিল। সোনালী আর প্রিয়াঙ্কা অবাক হয়ে গেল। তারা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? যুবক যখন ধীরে ধীরে তার মুখ তাদের দিকে ফেরালো, মেয়ে দুজন হতবাক হয়ে গেল, যেন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তারা জোরে জোরে চিৎকার করে উঠলো, এ তো আমাদের স্বামী আদিত্য। তারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো, তাদের চোখে জলে ভরে গেল। এই মুহূর্তটা তাদের জন্য কোনো জাদুর চেয়ে কম ছিল না। তুমি এখানে কিভাবে এলে? আমরা কি কোনো স্বপ্ন দেখছি? সোনালী কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো। আদিত্য তাদের জড়িয়ে ধরে আস্তে করে বলল, না, এটা স্বপ্ন নয়, এটা সত্যি, আমি ফিরে এসেছি। মেয়েদের আনন্দের কোনো সীমা ছিল না। বছরের পর বছর ধরে যাকে খুঁজছিল আসছে তাদের সামনে। তুমি কোথায় ছিলে? প্রিয়াঙ্কা জিজ্ঞেস করলো। আর তুমি এই সাধুর ঘরে কিভাবে পৌঁছালে? ওই লোকটাকে তো আমাদের একদম ভালো লাগেনি, তুমি কি তাকে চেনো? আদিত্য তাদের চোখের দিকে তাকালো। তার চোখে এখন আর কোনো রহস্য ছিল না, বরং স্বস্তি ছিল। সে বলল, প্রথমে সাধুকে ডেকে আনো, দেখো সে কোথায়। মেয়েরা কুড়ে ঘরের প্রতিটি কোণে খুঁজতে লাগলো, কিন্তু সাধু কোথাও ছিল না। তারা ফিরে এসে বলল, সে তো কোথাও নেই, মনে হয় যেন উদাও হয়ে গেছে। আদিত্য গভীর শ্বাস নিয়ে বলল, সাধু কোথায় গেল এটা এখন তোমরা নিজেরাই বুঝে যাবে, কিন্তু তার আগে তোমরা কি জানতে চাও না যে আমি এত বছর কোথায় ছিলাম? মেয়েরা একসাথে বলে উঠলো, হ্যাঁ বলো, তুমি কোথায় ছিলে? এখন গল্পের সবচেয়ে বড় রহস্য উন্মোচিত হতে যাচ্ছে। আদিত্য বলতে শুরু করলো, একদিন আমি বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলাম। রাস্তায় আমার সাথে একজন বুড়ো লোক আর একজন খুব সুন্দরী মেয়ের দেখা হলো। বুড়োকে সাধুর মতো লাগছিল, আর মেয়েটা খুব তরুণ আর আকর্ষণীয় ছিল। আমি তাদের সাথে ঠাট্টা করলাম। মেয়েটিকে বললাম, তুমি এই বুড়োকে কেন বিয়ে করছো? তোমার তো কোনো তরুণের সাথে থাকা উচিত। কিন্তু সেই মেয়েটি হয়তো কোনো জাদু জানতো। সে আমার দিকে তাকালো, কিছু মন্ত্র পড়লো এবং আমার উপরে ফু দিল। এক মুহূর্তে আমি সেই বুড়ো সাধুর মতো হয়ে গেলাম, আমার চেহারা তার মতো হয়ে গেল। তারপর সে বলল, এটা তোর শাস্তি, এখন তুই সারা জীবন এই অবস্থাতেই থাকবি। সোনালী আর প্রিয়াঙ্কা পাথরের মতো চোখ নিয়ে শুনছিল, তাদের নিঃশ্বাস থেমে গিয়েছিল। আদিত্য আরো বলল, সে একটা আশাও দিয়েছিল। সে বলেছিল যে যদি তোর আপনজনরা, যাদেরকে তুই ভালোবাসিস, তোকে খুঁজতে খুঁজতে এই নির্জন জায়গায় পৌঁছায় এবং তোর আসল পরিচয় না জেনেই তোর সাথে সময় কাটায়, তাহলে তুই তোর আসল রূপে ফিরে আসতে পারবি। আর হ্যাঁ, একটা শর্ত এটাও ছিল যে তুই নিজের পরিচয় বলতে পারবি না। মেয়েরা থরথর করে কাঁপছিল। তাহলে সেই সাধু তুমিই ছিলে? তারা কাঁপানো গলায় জিজ্ঞেস করলো। আদিত্য মাথা নিচু করে বলল, হ্যাঁ, সেই সাধু আমিই ছিলাম। মেয়েরা যেন জমে গিয়েছিল, তাদের চোখে জল ভরে এলো, কিন্তু সেই জল এখন অনুশোচনা আর লজ্জা ছিল। তারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাকে চিনতে পারিনি। আদিত্য তাদের মাথায় হাত বুলিয়ে বলল, এতে তোমাদের কোনো দোষ নেই, তোমরা তো জানতে না যে আমি তোমাদের স্বামী। তোমাদের মন সত্যি ছিল, উদ্দেশ্য
পবিত্র ছিল, আর এই সততাই আমার শান্তি ভেঙে দিয়েছে। এখন তিনজনে একটা নতুন জীবন শুরু করলো। এইবার তাদের মাঝে কোনো গোপন কথা ছিল না, কোনো দূরত্ব ছিল না, এখন শুধু ভরসা ছিল, বিশ্বস্ততা ছিল, আর এমন একটা সম্পর্ক যা শাস্তির মধ্য দিয়ে গিয়েও আরো শক্তিশালী হয়ে উঠেছে। এভাবে মেয়েরা তাদের হারিয়ে যাওয়া স্বামীকে ফিরে পেল। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এই ধরনের আরো ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে দেখুন। ধন্যবাদ।